আজকে আমরা পড়ব বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি। So on a lighter note, we can say that life is inorganic. Although traditionally biology and hence life has been regarded as organic, life is inorganic. যেমন তার মানে তোমরা ধরো, আমরা ম্যাক্সিমাম সময় মনে করি যে আমাদের মেজর লাইফের যে এলিমেন্টগুলো বা যে কম্পোনেন্টগুলো আমাদের বিভিন্ন ফাংশনের জন্য দায়ী, দে আর মোস্টলি অর্গ্যানিক অ্যান্ড মেড অফ কার্বন কম্পাউন্ডস অর কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন কম্পাউন্ডস। কিন্তু তার মধ্যেও কিন্তু ইনঅর্গ্যানিকের একটা বড় রোল রয়েছে। যেমন ধরো তোমরা যখন এই লেকচারটা শুনছো, তখন তোমরা যে নিঃশ্বাস নিচ্ছ, ব্রিদিং, তখন সেখানে তোমরা অক্সিজেন নিচ্ছ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইউজ করছো সেটা ফর দ্য এসেনশিয়াল পারপাস অফ রেসপিরেশন, যেখানে কিন্তু অক্সিজেন ইন্টারাক্ট করছে উইথ অ্যান আয়রন অ্যাটম প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন। যখন তোমরা ধরো এই লেকচারটা দেখছো, তখন কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি সেন্ড করছো তোমাদের একটা মেসেজ থ্রু ইউর নার্ভাস সিস্টেম by using the channels, by using the changes in electrical flux caused by the movement of sodium and potassium ions across the cell membrane. ফলত আমরা দেখতে পাই যে লাইফ কিন্তু সেটা ইভলভ করেছে from inorganic materials, obviously generating organic chemistry as it went. এবং in that evolution it has incorporated every facet of inorganic chemistry that was profitable to it. এবং সেই প্রত্যেকটা কর্নারকে ইনকর্পোরেট করতে গিয়ে ইনঅর্গানিক কেমিস্ট্রি নেচার কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্টকে চুজ করেন। কিছু কয়েকটা এলিমেন্ট অ্যামং অল দ্য 92 এলিমেন্ট ন্যাচারালি অকারিং এলিমেন্ট, তার মধ্যে কিন্তু কিছু এলিমেন্টকে স্পেসিফিক্যালি নেচার চুজ করে নিয়েছে। তাদের মধ্যে কারুকে লার্জ কোয়ান্টিটি আর বাল্ক কোয়ান্টিটিতে, কারুর ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে সেটা ইন ট্রেস অ্যামাউন্ট। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যেটা নিয়ে পড়াশোনা করব সেইটা অ্যাকচুয়ালি আমরা বোঝার চেষ্টা করব যে on the basis of what nature actually choose these elements for different purposes, এবং as well as আমরা যেটা বোঝার চেষ্টা করব যে আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সেই মেটালগুলো কিভাবে টেক পার্ট করছে, কিভাবে সেগুলো অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করছে আমাদের টোটাল শারীরবৃত্তীয় প্রসেসগুলোকে। So bioinorganic chemistry or inorganic biochemistry is concerned with the function of all metallic and most non-metallic elements in biology. So আমরা যেটা দেখতে পাচ্ছি, the evolutionary process have selected about 30 elements known as essential elements out of 92 naturally occurring ones to perform one or more of the physiological functions and have rejected the others. তাহলে এই এসেনশিয়াল এলিমেন্টগুলো কারা? এর মধ্যে যেগুলো মেনলি আমরা দেখতে পাচ্ছি, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এটসেট্রা, এরকম প্রায় 30টা এলিমেন্ট রয়েছে। আমরা সেগুলো সিকোয়েন্সিয়ালি দেখবো সেই এলিমেন্টগুলো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 30টা এলিমেন্টের মধ্যে, আচ্ছা তাহলে আমরা একটু যদি লেখার চেষ্টা করি। সো এসেনশিয়াল এলিমেন্টস আর 30 নাম্বার। আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেজর এলিমেন্টস আর 11, আর বাকি যেগুলো পড়ে রইল, বাকি 19টা, সেটাকে আমরা বলছি ট্রেস এলিমেন্ট। এখন এই 11টা যে মেজর এলিমেন্ট, এদেরও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে
যে এদেরও অনুপাত কিন্তু আমাদের শরীরে সমান নয়, কারোর অনুপাত বেশি, কেউ প্রপোর্শনে বেশি আছে, কেউ প্রপোর্শনে কম আছে। সো আমরা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি যে এই মেজর এলিমেন্টস গুলো কারা কারা। এই মেজর এলিমেন্টস এর মধ্যে রয়েছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। এই 11টা এলিমেন্টকে আমরা বলছি এরা হচ্ছে মেজর এলিমেন্ট। এর মধ্যে প্রথম যে চারটে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এবং নাইট্রোজেন, এই চারটে এলিমেন্ট practically constitute about 99% of the total atom among the living body. This is 99%. So মেজরের মধ্যেও এই চারটে হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় 99%, বাকিগুলো বাকি যে 1%। এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রডিউস করছে আমাদের শরীরের যে মেন যে অংশগুলো, মেজর কম্পোনেন্ট, দ্যাট মিনস ওয়াটার, carbohydrate, protein and fat. সো এগুলো তৈরি করতে আমাদের শরীরে মেজর এই চারটে এলিমেন্ট টেক পার্ট করছে। আর এছাড়া বাকি যেগুলো, সেগুলো ডেফিনেটলি আমাদের শরীরে বিভিন্ন কাজে হেল্প করছে। সো এইটা থেকে আমরা যেটা বুঝতে পারছি বা ধরে নিতে পারি যে কম্পাউন্ডস অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন possess the unique molecular fitness for the reaction occurring biological system. আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে এলিমেন্টই স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, শেয়ারিং ইলেকট্রন পেয়ার উইথ আদার এলিমেন্টস, এবং এদের মধ্যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এর সঙ্গে সঙ্গে ডাবল বন্ড ফর্ম করে বাই শেয়ারিং 2 pairs of electron. ফলত this gives rise to a lot of versatility to the structure and reactivity of their compounds. কার্বন এর সঙ্গে সঙ্গে আমরা জানি একটি ইউনিক প্রপার্টি আছে টু ফর্ম লিনিয়ার অ্যান্ড ব্রাঞ্চ চেন অ্যান্ড সাইক্লিক স্ট্রাকচার থ্রু ক্যাটিনেশন। আমাদের শরীরের যে মেজর কনস্টিটিউয়েন্ট, বডি ওয়েটের যে 60 to 80% প্রোভাইড করে ওয়াটার, সেটা তৈরি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে। এছাড়া মেজরিটি অফ দ্য কেমিক্যালস ইনভলভড ইন লিভিং সিস্টেম, সেটা কিন্তু মোস্টলি দ্য কম্পাউন্ড অফ কার্বন উইথ হাইড্রোজেন, অক্সিজেন এবং ফ্রিকোয়েন্টলি উইথ নাইট্রোজেন, অকেশনালি উইথ সালফার। আর এই চারটে ছাড়া বাকি যে এলিমেন্টগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি যে ক্যালসিয়াম এবং ফসফরাস তারা প্রেজেন্ট থাকে অ্যাজ ক্যালসিয়াম ফসফেট, হুইচ ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ বোন, টিথ এবং স্কাল। এছাড়া রিমেনিং যে ফসফরাস, সেগুলো জেনারেলি থাকে হচ্ছে ইন দ্য ফর্ম অফ সুগার ফসফেট, হুইচ ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নিউক্লিওটাইড অ্যান্ড দ্য নিউক্লিক অ্যাসিডস। এই 11টার পর, এই 11টা মেজর এলিমেন্টের পর যে নেক্সট 8টা মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট, সেটা হচ্ছে নেক্সট 8 মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইজ কল্ড দ্য ট্রেস এলিমেন্ট। Essential trace element. This is 18 number. So this includes molybdenum, manganese, iron, cobalt, copper, zinc, fluorine and iodine. সো এই 8টা এলিমেন্ট সেটা প্রেজেন্ট থাকে ইন ট্রেস কোয়ান্টিটি, ফলত এগুলোকে আমরা বলছি এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট। এরপরে যে 8টা ইম্পর্টেন্ট এলিমেন্ট আমাদের শরীরে প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে আলট্রা ট্রেস এলিমেন্ট,
elements. These are also 8 in number. এর মধ্যে যেগুলো রয়েছে এর মধ্যে রয়েছে লিথিয়াম, সিলিকন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, সেলেনিয়াম, ব্রোমিন, টিন এবং টংস্টেন। সো এরা হচ্ছে আলট্রা ট্রেস এলিমেন্ট, অবভিয়াসলি এরা আরো কমপ্লেক্স। এখন এই বায়োমলিকুল যারা, তাদেরকে আমরা দুটো ভাগে জেনারেলি ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে এসেনশিয়াল মেটাল আর একটা হচ্ছে বেনিফিশিয়াল মেটাল। সো বায়োমলিকুলস can be classified as essential metal and beneficial metal. আচ্ছা, একটু খেয়াল এখানে রাখতে হবে, সেটা হচ্ছে আগের ক্ষেত্রে আমরা যখন এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট বলেছিলাম, সেখানে কিন্তু মেটাল এবং নন মেটাল বোথ আর ইনক্লুডেড। এখানে ফ্লোরিন, আয়োডিন এরাও রয়েছে, এখানে ব্রোমিন আলট্রা ট্রেসের ক্ষেত্রে সেটাও রয়েছে। সো এখানে কিন্তু আমরা যখন ক্লাসিফাই করছি তখন কিন্তু সেখানে কেবলমাত্র মেটালের মধ্যে রেস্ট্রিক্ট করছি, এসেনশিয়াল মেটাল অ্যান্ড বেনিফিশিয়াল মেটাল। সো হোয়াট ইজ এসেনশিয়াল মেটাল? The living system cannot survive with it. And obviously eventually dies. So this is called essential metal. With it or in absence of it. In absence of it. So essential metal actually includes sodium, potassium, magnesium, calcium, manganese, iron, cobalt, copper, zinc এবং molybdenum। এখানে আমরা আবার একটুখানি সাবগ্রুপ করে নিতে পারি, এদের মধ্যেও অ্যাবান্ডেন্স আমাদের শরীরে সবার সমান নয়। আমরা যদি একটুখানি ক্লাসিফাই করি তাহলে আমরা দেখতে পাবো এদের মধ্যে প্রথম চারটে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এরা থাকে বাল্ক অ্যামাউন্টে। তারপরে আয়রন, কপার এবং জিঙ্ক, এরা একটা গ্রুপ, এরা হচ্ছে থাকে ট্রেস কোয়ান্টিটিতে। এই চারটে হচ্ছে বাল্ক। এই বাকিগুলোর মধ্যে আয়রন, কপার এবং জিঙ্ক, এগুলো হচ্ছে ট্রেস কোয়ান্টিটি। আর বাকি যেগুলো রইল, দ্যাট মিনস ম্যাঙ্গানিজ, molybdenum, কোবাল্ট, নিকেল এবং ভ্যানাডিয়াম, এরা হচ্ছে আলট্রা ট্রেস। এইখানে ওপরে আরো দুটো মেটাল ইনক্লুডেড হবে, দ্যাট ইজ নিকেল অ্যান্ড ভ্যানাডিয়াম।
নিকেল এবং ভ্যানাডিয়াম এখানে ইনক্লুডেড। সো এই কটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেস, আলট্রা ট্রেস এবং বাল্ক অ্যামাউন্ট এরা প্রেজেন্ট রয়েছে। এরপর আমরা চলে আসি বেনিফিশিয়াল এলিমেন্টের কথা। সো হোয়াট আর বেনিফিশিয়াল এলিমেন্টস? সরি, একটা জিনিস বলেছি, নিকেল ভ্যানাডিয়াম এটা ট্রেস এলিমেন্টের, এই এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে ইনকর্পোরেট হবে না। এটা আমরা এদের কথায় আমরা আসছি পরে। যদিও এরা আল্ট্রাট্রেস কোয়ান্টিটিতে থাকে, কিন্তু দে আর ইনকর্পোরেটেড ইন বেনিফিশিয়াল মেটালস। সো বেনিফিশিয়াল মেটালস এর মধ্যে যেটা আছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন অ্যাবসেন্স অফ বেনিফিশিয়াল মেটাল দ্য লাইফ প্রসেস গেট হ্যাম্পার্ড, দ্য লাইফ প্রসেস get hampered, but it cannot lead to death. সো তার মধ্যে কারা কারা রয়েছে? লিথিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, নিকেল, টিন এবং টাংস্টেন। সো এর মধ্যে আমরা দেখেছি যে ক্রোমিয়াম, এই নিকেল এবং ভ্যানাডিয়াম এরা থাকে আলট্রাট্রেস কোয়ান্টিটিতে। সো এবার আমরা একটুখানি সাম আপ করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে পিরিয়ডিক টেবিলে তার মানে আমাদের কোনটা বাল্ক বায়োলজিক্যাল এলিমেন্টস, কোনটা ট্রেস এলিমেন্ট এবং কোনটা এসেনশিয়াল ট্রেস এলিমেন্টস। সো আমরা যদি এই পিরিয়ডিক টেবিলটার দিকে তাকাই, তাহলে আমরা দেখব এদের মধ্যে বাল্ক বায়োলজিক্যাল এলিমেন্টস বা আমরা যদি বলতে পারি মেজর এলিমেন্টস, তাহলে সেগুলো হচ্ছে এই হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন। So these 11 elements are major elements. So এগুলোকে আমরা বলতে পারি মেজর এলিমেন্টস, যেগুলো লাল দিয়ে ডেজিগনেট করা হয়েছে। টোটাল 11 নাম্বার। আচ্ছা, ট্রেস এবং আলট্রা ট্রেস মিলিয়ে বাকি যে এলিমেন্টগুলো আমাদের কাছে প্রয়োজনীয় সেগুলোকে আমরা যদি ডেজিগনেট করি, তাহলে সেগুলো হচ্ছে এইগুলো: ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, সিলিকন, আয়োডিন, molybdenum. So these are trace and alter trace. আর এর বাইরে আরো কয়েকটা এলিমেন্টের কথা আমরা উল্লেখ করেছিলাম, সেগুলো পসিবলি আল্ট্রা ট্রেস হিসেবে আমাদের শরীরে প্রয়োজনীয়। That means arsenic, bromine,
টিন। আর একটা আগেরটা আরেকটা বাদ গেছে, ফ্লোরিনটা। আর একটা এলিমেন্টের কথা আমরা উল্লেখ করেছিলাম, দ্যাট ইজ টাংস্টেন। বাট টাংস্টেন কতটা আমাদের শরীরের ক্ষেত্রে প্রয়োজনীয় সেটা আমরা খুব শিওর নই। আচ্ছা, এনিওয়ে, আমাদের যদি ওভারঅল এই পিরিয়ডিক টেবিলের দিকে তাকাই, তাহলে একটা জিনিস আমরা মানে যেটা দেখতে পাচ্ছি, মেজর এলিমেন্টসগুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই যে কোনগুলো মেজর। তবে ট্রেস এবং আলট্রা ট্রেস এই সীমারেখাটা খুব ক্লিয়ার নয়, কারা ট্রেস এবং কারা আলট্রা ট্রেস, কে কতখানি পরিমাণ, কোথায় কতটা প্রয়োজনীয়। সো এনিওয়ে, তো আমরা তাহলে ওভারঅল যদি পিকচারটার দিকে তাকাই, সো একটা জিনিস আমাদের কাছে খুব ক্লিয়ার, সেটা হচ্ছে মলিবডেনাম এবং পার্টলি আলট্রাট্রেস এলিমেন্ট হিসেবে টিন, এটা ছাড়া মেটালের মধ্যে যদি আমরা তাকাই, তাহলে সেখানে কিন্তু মলিবডেনাম ছাড়া হেভি মেটাল আর কেউ প্রেজেন্ট নেই। যাবতীয় যা মেটাল আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু সবাই রেস্ট্রিক্টেড ইন দ্য ফার্স্ট ট্রানজিশন মেটাল। সেকেন্ড রো এর মধ্যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু একমাত্র মলিবডেনাম। আমাদের হেভি এলিমেন্টের মধ্যে ডেফিনেটলি নন ট্রানজিশন সরি নন মেটালের মধ্যে আমাদের পি ব্লক এলিমেন্টের মধ্যে ডেফিনেটলি টিন বা আয়োডিন রয়েছে, কিন্তু ফ্রম দ্য সাইড অফ মেটাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মলিবডেনাম ছাড়া অন্য কোনো হেভি এলিমেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়। It indicates that heavy elements are usually toxic for the living systems. কিছু যদিও এই একটা এলিমেন্ট সেটা মাইক্রোট্রেস অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, বাট স্টিল ইন জেনারেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়। এর দুভাবে আমরা দেখতে পারি। এক হচ্ছে দে আর টক্সিক ডিউ টু দেয়ার হায়ার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আর নিউক্লিয়ার চার্জ, তার ফলে তাদের কমপ্লেক্সগুলো মোর স্টেবল। আমরা জানি যে সেকেন্ড বা থার্ড ট্রানজিশন মেটাল দে আর কাইনেটিক্যালি ইনার্ট, ফলত আমাদের শরীরে যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে সেখানে কোনো একটা লিগ্যান্ডের ডিসোসিয়েশন খুব কুইকলি হয়, যেগুলো মেটাল আয়ন দিয়ে যেগুলো জেনারেলি ফ্যাসিলিটেটেড হয়। ফলত সেইখানে আমরা দেখতে পাই যে এই ধরনের ল্যাবাইল মেটালের প্রেজেন্স ইজ নেসেসারি ইন সাম কেসেস। ফলত সেখানে সেকেন্ড বা থার্ড ট্রানজিশন মেটাল জেনারেল কাইনেটিক্যালি ইনার্ট হওয়ার কারণে অনেক সময় সেগুলো রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে না। এটা দ্যাট মে বি ওয়ান অফ দ্য রিজন। এছাড়াও যেটা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ইন টার্মস অফ অ্যাবান্ডেন্সের রেসপেক্টে ফার্স্ট ট্রানজিশন মেটাল যেগুলো সেগুলোর অ্যাবান্ডেন্স অনেক ক্ষেত্রে বেশি হওয়ার কারণে বা তার অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার কারণে নেচার কিন্তু সেটাকে সিলেক্টিভলি চুজ করে নিয়েছে। তো এই ব্যাপারে এই যে অ্যাবান্ডেন্স, এই যে ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু পরে এটা নিয়ে আরেকটু আলোচনার দিকে যাব। কিন্তু আমরা গ্রসলি পিরিয়ডিক টেবিলের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের ন্যাচারাল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু হেভি মেটাল একদমই অ্যাকসেপ্টেবল হচ্ছে না। আমরা কিন্তু সেখানে প্রাধান্য দেখতে পাচ্ছি লাইটার এলিমেন্টে বা লাইটার মেটাল। আচ্ছা, এখন পরের জায়গায় যাওয়ার আগে একটা প্রশ্ন আমাদের মনে যেটা উঠে আসে সেটা হচ্ছে এই মেটাল আয়নগুলোর রোল কি ইন বায়োলজিক্যাল সিস্টেম। এখন এই potential role of metal ion in biological system can be described as structural and functional. স্ট্রাকচারাল রেসপেক্টে বলতে পারা যায়, আমরা যদি এরকম ভাবে একটু দেখাই যে মেটাল আয়ন, রোল অফ মেটাল আয়ন, তাকে যদি আমরা দুটো ভাগে ক্রসলি ভাগ করি, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে ফাংশনাল। স্ট্রাকচারাল ফাংশনের ক্ষেত্রে, স্ট্রাকচারালের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি মেটাল আয়ন help to stabilize the protein structure.
আর ফাংশনালের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মেটাল আয়ন is involved in the reactivity of the biocide. সো আমরা যদি ম্যাক্রো মেটালো বায়ো সরি ম্যাক্রো নয় মেটালো বায়োমলিকুলস গুলোকে আমরা যদি ক্লাসিফাই করার চেষ্টা করি, তাহলে সেই ক্লাসিফিকেশন গুলো হবে অনেকটা এইরকম। আমরা একটু দেখে নিই যে ক্লাসিফাই করলে কি রকম দাঁড়াবে। সো মেটালো বায়োমলিকুলস, এটাকে আমরা গ্রসলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটিনস, একটা হচ্ছে নন প্রোটিনস। প্রোটিনসের মধ্যে আবার দুটো ভাগ। একটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ প্রোটিন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এনজাইম। আচ্ছা, সেটা আমরা পরে করছি, আগে আমরা এটা একটু দেখে নিই ট্রান্সপোর্ট এবং স্টোরেজ প্রোটিনের মধ্যে কারা কারা ইনভলভ। এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এদের আবার তিন রকম ডিফারেন্ট ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার। এর উদাহরণ হচ্ছে সাইটোক্রোম ও আয়রন সালফার প্রোটিন, that contain iron, cytochrome, or iron sulfur protein, that is also example of electron carrier. Second যেটা, that is metal management, এর উদাহরণ হচ্ছে ফেরিটিন। This is actually iron storage protein, ferritin. This also iron storage protein. আর থার্ড যেটা, সেটা হচ্ছে অক্সিজেন ম্যানেজমেন্ট। এর মধ্যে আমাদের যেটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই অক্সিজেন ম্যানেজমেন্টের মধ্যে মায়োগ্লোবিন বা হিমোগ্লোবিন, এটা আমরা ইনফ্যাক্ট এরপরে পড়ব। মায়োগ্লোবিন আর হিমোগ্লোবিন, এটাও আয়রন কন্টেনিং প্রোটিনস। অন্যদিকে আমরা যদি নন এনজাইম সেটা যদি আমরা দেখি, তাহলে সেটা দেখব, সেটাকে আমরা একটু this is the second part of proteins, which is called enzymes. এনজাইমের মধ্যে আবার বেশ কয়েক রকম ভাগ রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে হাইড্রোলেসিস, এর উদাহরণ হচ্ছে যেমন কার্বক্সিপেপটাইডেস,
This is a zinc containing protein, zinc containing enzyme. Oxidoreductase, second category is oxidoreductase. এর মধ্যে যেটা রয়েছে অক্সিডেজেস or reductase or nitrogenase. This is a nitrogen containing enzyme, nitrogen fixation enzyme. This contains iron, molybdenum and vanadium. And third category is isomerases and synthetases. This includes vitamin B12 coenzyme, which includes cobalt. আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের যে নন প্রোটিনস গুলোর ক্ষেত্রে। নন প্রোটিনস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের, আমরা উদাহরণ এর মধ্যে দেখতে পাই। নন প্রোটিনস এর মধ্যে রয়েছে মেটাল স্টোরেজ, তার মধ্যে ট্রান্সপোর্ট, এর উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা এটাও আমাদের সিলেবাসে রয়েছে, আমরা পড়ব এরপরে। এবং সেকেন্ড যে ক্যাটাগরিটা, দ্যাট ইজ ফটোরেডক্স, which includes actually chlorophyll. Chlorophyll যেটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনেসিয়াম কন্টেনিং একটা মেটাল বায়োমলিকুলস। সো তো আমরা এই ডিফারেন্ট টাইপের, তার মানে আমরা মেটালো বায়োমলিকুলস দেখতে পাচ্ছি, কিছু প্রোটিন কিছু নন প্রোটিন। তার মধ্যে আবার প্রোটিনের মধ্যে দু ধরনের রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ টাইপ প্রোটিন, আর একটা হচ্ছে এনজাইমেটিক প্রোটিন। সো এর মধ্যে কিন্তু আমরা জানি যে একটা ডিফারেন্স রয়েছে এনজাইমের সঙ্গে আদার প্রোটিনসে। all the enzymes are protein, but all the proteins are not necessarily enzymes. Enzyme act as catalyst, but proteins are not always act as catalyst. So আমরা যেটা বলছি যে all enzymes, এটা আমরা জানিও, all enzymes are proteins, but all proteins are not necessarily enzymes. Enzymes act as a catalyst, enabling enzymes acts as catalyst. It increases or decreases the rate of the reaction, enabling reactions to occur under physiological condition which
otherwise be unacceptably slow. সো আমরা এই ধরনের রিয়াকশনের উদাহরণ ডেফিনেটলি দেখব, যেখানে মেটাল অ্যাক্টস অ্যাজ এ মেটালো এনজাইম। এখন সেই আলোচনায় যাওয়ার আগে, তার মানে স্পেসিফিক মেটালো এনজাইম বা মেটালো প্রোটিন, সেখানে মেটালের যে রোল বা তার যে অ্যাক্টিভিটি, সেটা নিয়ে জানার আগে আমাদের যেটা জেনে নেওয়া প্রয়োজন, why only one metal ion is specifically required for a particular system. এটা বলতে আমি কি বোঝাতে চাইছি, না ধরা যাক আমরা আমাদের কমন আইডিয়া থেকে জানি যে হিমোগ্লোবিন, which is responsible for the oxygen transport in our body, তার সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে আয়রন। সো দিস ইজ আ আয়রন কন্টেনিং প্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে যে আয়রন ছাড়া অন্য মেটাল আয়ন, ধরা যাক সে কোবাল্ট বা নিকেল, সেই মেটাল আয়ন কি এখানে সুটেবল হতে পারত? তার মানে এটা যদি কোবাল্ট বা নিকেল থাকতো, তাহলে কি হিমোগ্লোবিন সেই একই রকম এফিসিয়েন্সিতে কাজ করতে পারত, বা ইভেন এফিসিয়েন্সি কি এর থেকেও বেটার হতে পারত? যদি বেটার হয় তাহলে কোবাল্ট বা নিকেল নয় কেন? বা হঠাৎ মানে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে হোয়াই সো স্পেসিফিক্যালি আয়রন ইজ চোজেন অ্যাজ দ্য অ্যাজ আওয়ার ডিজায়ার্ড এলিমেন্ট। অন্য কোনো মেটাল আয়ন সেই কাজটা করতে পারত কিনা? এমন হতে পারে যে আদৌ সেই মেটাল আয়ন আমাদের পারপাস সার্ভ করতো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে একই কাজ দু তিনটে মেটাল আয়ন একই কাজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কেন একটা স্পেসিফিক মেটাল আয়নকেই সেই কাজের জন্য সিলেক্ট করা হচ্ছে? এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এমন কি কোনো জায়গায় ঘটা সম্ভব যে মেটাল আয়নটা ন্যাচারাল সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে যে অন্য কোনো মেটাল আয়ন দিয়ে যদি সেখানে রিপ্লেস করা হয়, তাহলে মেবি সেটা মোর এফিসিয়েন্টলি অ্যাক্ট করছে। তো যদি মোর এফিসিয়েন্টলি অ্যাক্ট করে, তাহলে নেচার কেন সেই মেটাল আয়নটাকে এই কাজের জন্য সিলেক্ট করলো না, রাদার অন্য কোনো মেটাল আয়নকে কেন সিলেক্ট করলো? সো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর জানাটা আমাদের বোধহয় প্রয়োজন আমাদের মূল বিষয় ঢোকার আগে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বায়োঅর্গানিক কেমিস্ট্রি কিছু প্রিন্সিপাল রয়েছে, যে প্রিন্সিপালের উপরে এই সিলেকশন অফ মেটাল আয়ন সেটা দাঁড়িয়ে রয়েছে। সো প্রথমে আমরা যেটা দেখিনি, দিস প্রিন্সিপাল অফ বায়োঅর্গানিক কেমিস্ট্রি। এই প্রিন্সিপালটা জানা থাকলে বা বুঝতে পারলে বোধহয় আমাদের পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন বায়োমলিকুলগুলো নিয়ে আলোচনা করব, তখন বুঝতে সুবিধে হবে যে কোন মেটালটা কেন সেখানে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে, সেই মেটালটাই কেন ওখানে ওই প্রোটিনের সেন্ট্রাল মেটাল হিসেবে অ্যাক্ট করছে। সো এই প্রিন্সিপালগুলো হচ্ছে, আমরা চারটে প্রিন্সিপাল আগে লিখে নিই, তারপরে আমরা সেগুলো ব্যাখ্যায় যাব। ফার্স্ট ওয়ান ইজ রুল অফ অ্যাবান্ডেন্স। Second rule is rule of efficiency. তিন নম্বর rule of basic fitness.
4 নম্বর, evolutionary improvement of efficiency and specificity. সো প্রথমে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই রুলগুলোর মানে কি, সেই জায়গাগুলো। সো ফার্স্ট ওয়ান, রুল অফ অ্যাবান্ডেন্স। a particular function, বলে অ্যাবান্ডেন্স করতে আমরা যেটা বোঝাচ্ছি, a particular function can be carried out by more than one metal ion, but nature choose such a metal which is more abundant and readily available. সো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেজর এলিমেন্টগুলো, তার মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ব্রোমাইড এটসেট্রা। আমরা যদি ব্রোমাইডটাকে বাদও দিই, ক্লোরাইড। সো আমরা দেখতে পাচ্ছি যে এই এলিমেন্টগুলো অ্যাবান্ডেন্স in sea water is greater than earth crust. এবং আমরা জানি যে আমাদের প্রিমিটিভ লাইফ ফর্ম প্রথম তৈরি হয়েছিল ইন সি ওয়াটার, জল থেকে, তারপরে আস্তে আস্তে আমরা স্থলে বা উঠে আসি। সো আমাদের এই বিবর্তনের সঙ্গে সঙ্গে, যেহেতু বিবর্তনের প্রথম ধাপে যেহেতু ওয়াটার সিস্টেমে, অ্যাকোয়াটিক সিস্টেমে প্রথম প্রিমিটিভ লাইফ ফর্ম জেনারেট করেছে, সো পসিবলি সি ওয়াটারে যে এলিমেন্টগুলোর অ্যাবান্ডেন্স বেশি সেগুলোকেই নেচার চুজ করে নিয়েছে অ্যাজ দ্য ডিজায়ার্ড এলিমেন্ট। এবং এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা জানি যে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম 4, ক্রোমিয়াম 3 বা আয়রন 3, এরা আমরা জানি যে তাদের হাইড্রক্সাইড জেনারেলি প্রেসিপিটেট পড়ে যায়, তারা হাইড্রক্সাইড ফর্মে ইন অ্যাকুয়াস সলিউশনে প্রেসিপিটেট পড়ে যায়। সো দেয়ার কনসেন্ট্রেশন অন আর্থ ক্রাস্ট, এটাকে যদি আমি ছোট করে ইসি বলি, এটাকে যদি SW বলি, সো in earth crust is greater than sea water, তার কারণ তারা জলে অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোলাইসিস করে প্রেসিপিটেট পড়ে যায় অ্যাজ হাইড্রক্সাইড। সো আমরা তার ফলে দেখতে পাচ্ছি যে মেজর যে এলিমেন্টগুলো আমাদের শরীরে দেখা যাচ্ছে তারা কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন যদিও সেটা অনেকাংশে, কিন্তু সেটা কিন্তু বাল্ক এলিমেন্টের মধ্যে নেই। মেজর এলিমেন্টের মধ্যে ডেফিনেটলি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, কিন্তু অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম তারা কিন্তু একদমই অ্যাবসেন্ট। যেমন এই একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম ফসফেট, they are forming the skull material.
এখন স্ট্রংশিয়াম কার্বনেট বা strontium phosphate, they are equally insoluble with respect to calcium salts. But nature choose calcium because calcium is more abundant. Is more abundant than strontium. So this is the rule of abundance. Which one is more abundant? Nature will choose that particular element. Second, আমরা চলে আসি rule of efficiency. So what does it mean? Rule of efficiency. The organism will choose the most efficient entity depending on their availability. এখন হোয়াট ডাজ ইট মিন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিনের কথা কনসিডার করি। এখন আমাদের নেচারে বা আমাদের সিস্টেমে অনেক ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আমরা দেখতে পাই। সো তার মধ্যে রয়েছে সাইটোক্রোম, which is a iron 3 heme protein. তার মধ্যে রয়েছে ফেরিডক্সিন, this is iron sulfur protein. As well as রয়েছে ফ্ল্যাবোপ্রোটিন, which includes FAD, FADH2. Flavin, adenine, dinucleotide. So all are electron transport protein. কিন্তু এদের মধ্যে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? না, আমরা দেখতে পাই যে সাইটোক্রোম বা ফেরিডক্সিন, দিস ইনকর্পোরেটস সিম্পল ইলেকট্রন ট্রান্সফার। That means they are redox protein actually. Both of them accept electron and reduce iron 3 to iron 2. Whereas FAD তার ক্ষেত্রে যেটা ঘটে সেটা কিন্তু অনেকটা এইরকম।
This is FAD. সো এটা দুটো প্রোটন এবং দুটো ইলেকট্রন নিয়ে FADH2 তৈরি করে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য অক্সিডাইজড ফর্ম, দিস ইজ দ্য রিডিউসড ফর্ম। এখানে তার মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটোর ক্ষেত্রে, দ্যাট মিন সাইটোক্রোম এবং ফেরিডক্সিনের ক্ষেত্রে এই দুটো সিস্টেম ইউজেস সিম্পল রেডক্স কাপলিং। কিন্তু এফএডি এর ক্ষেত্রে একদিকে যেমন ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তেমনি প্রোটন ট্রান্সফার হচ্ছে। সো ফলত সাইটোক্রোম এবং ফেরিডক্সিন ইউজ করে কোনো একটা সিস্টেম ইলেকট্রন ট্রান্সফার করা যতটা সিম্পলিস্টিক, যতটা ইজিয়ার, এখানে কিন্তু রিয়াকশনটা একটু হলেও বেশি কমপ্লিকেটেড, বিকজ দিস ইনভলভস বোথ ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটন ট্রান্সফার। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নেচার প্রেফারেন্সিয়ালি কিন্তু মোস্ট অফ দি কেসেস ফর দ্য ইলেকট্রন ট্রান্সফার প্রসেস সেখানে কিন্তু সাইটোক্রোম বা ফেরিডক্সিন ইউজ করছে ওভার ফ্লেভোপ্রোটিন। যেখানে অবভিয়াসলি প্রোটন এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট দরকার, মানে যেখানে অবভিয়াসলি ফ্লেভোপ্রোটিন ইজ এসেনশিয়াল, সেখানে ডেফিনেটলি ফ্লেভোপ্রোটিন কে কাজে লাগাচ্ছে। কিন্তু যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট এসেনশিয়াল, ইলেকট্রন ট্রান্সফার এসেনশিয়াল, কিন্তু প্রোটন ট্রান্সফারের কোনো প্রয়োজনীয়তা নেই, যেখানে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার হলেই কাজ চলে যায়, সেখানে কিন্তু আননেসেসারিলি এফএডি কে ইনভলভ করছে না নেচার অ্যাজ ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন, সেখানে কিন্তু সাইটোক্রোম বা ফেরিডক্সিনকে ইনভলভ করছে, যেহেতু দ্যাট ইনভলভস মোর সিম্পলার reaction. So nature preferentially use these two over the flavoprotein because of because these two reaction is more simple, whereas use FAD very rarely. So this is called a rule of efficiency. Third is rule of basic fitness. An inorganic element generally metal ion to be selected should have the basic ability or potential to carry out the desired function. আচ্ছা, এর মানে কি? যেমন ধরা যাক কোনো একটা জায়গায় ক্যাটালাইজ, একটা রেডক্স রিয়াকশনকে ক্যাটালাইজ করতে হবে। সো আয়রন, কপার or molybdenum proteins catalyze redox reaction because they can exist in different oxidation state, whereas zinc catalyze hydrolysis reaction. তার কারণ জিঙ্কের ক্ষেত্রে আমরা জেনারেলি ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাই না।
শুধু তাই না, সিন্স most of the reaction occur in aqueous solution, so the redox couple must be stable in the stability field of water. তার মানে শুধুমাত্র সেটা রেডক্স রিয়াকশনে পার্টিসিপেট করলেই হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ যে পিএইচে রেডক্স রিয়াকশনটা ঘটছে সেই পিএইচে সেই মেটাল প্রোটিনটাকে স্টেবল হতে হবে। এবং যেহেতু মোস্ট অফ দি আমাদের রিয়াকশন অ্যাকোয়াস সলিউশনে ঘটে ইন ন্যাচারাল সিস্টেম, তো তার ফলে সেই পার্টিকুলার মেটালো প্রোটিনটা অ্যাকোয়াস সলিউশনে স্টেবল হওয়াটা ইজ অ্যান এসেন্সিয়াল ক্রাইটেরিয়া টু সাকসেসফুলি অ্যাক্ট অ্যাজ দ্য মেটালোপ্রোটিন। ফলত আমরা যেটা দেখতে পাই যে ওয়াটার উইন্ডোতে যেগুলো স্টেবল, তো তারা কিন্তু জেনারেলি, আমরা যদি ওয়াটার উইন্ডোটা একটুখানি রিকল করি আমাদের পূর্বী ডায়াগ্রাম, সো এইরকম পূর্বী ডায়াগ্রাম, এটা হচ্ছে ওয়াটারের পূর্বী ডায়াগ্রাম। সো ওয়াটার উইন্ডো হচ্ছে এইরকম। এখানে আমরা দেখেছিলাম দিস ইজ 1.23 ভোল্ট, দিস ইজ 0, এদিকে হচ্ছে 0 ভোল্ট, আর এদিকে হচ্ছে পিএইচ, দিস ইজ 0 পিএইচ, দিস ইজ 7 পিএইচ, দিস ইজ 14 পিএইচ। সো এইরকম একটা জায়গা। সো এর চেয়ে নিচে যদি হয় তাহলে আমরা দেখতে পাই, তার মানে আমাদের ন্যাচারাল সিস্টেমে যেহেতু পিএইচ ইজ অ্যারাউন্ড পিএইচ 7, সো এই রিজিয়নে যেগুলো স্টেবল, যে মেটালোপ্রোটিনগুলো, তারাই কিন্তু আমাদের ন্যাচারাল সিস্টেমে সাকসেসফুলি অ্যাক্ট করতে পারবে অ্যাজ মেটালোপ্রোটিন। তার কারণ আমরা জানি যে এই ওয়াটার উইন্ডো হচ্ছে ওপরে বা নিচে থাকলে আইদার সেটা অক্সিডাইজড হয়ে যায় বা রিডিউসড হয়ে যায়। আমরা যদি এগুলো রিয়াকশনগুলো দেখি তাহলে এই রিজিয়ন H3O plus electron, of H2, আমরা যদি 1 2 3 4 করে এখানে ইয়ে করতে সুবিধা হয়। So this is 1, this is 2, this is 3, this is 4. So 1 এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা হচ্ছে H3O plus electron H2O plus of H2। 2 এর ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হচ্ছে H2O plus electron OH minus plus of H2। 3 নম্বর সেটা হচ্ছে half O2 plus H2O plus 2 electron, সেখান থেকে 2OH minus। আর 4 নম্বর সেখানে হচ্ছে half O2 plus 2H plus 2 electron, সেখান থেকে H2।
সো আমরা জানি যে ওয়াটার উইন্ড হচ্ছে বাইরে থাকলে আইদার ওয়াটার অক্সিডাইজড হয় আর রিডিউসড হয়। সো তার মানে যেগুলো এই রিজিয়ান স্টেবল সেগুলোই কিন্তু কেবলমাত্র অ্যাকোয়াস সলিউশনে মেটালোপ্রোটিন হিসেবে অ্যাক্ট করতে পারবে। সো সেগুলোই আমরা দেখতে পাই যে আমাদের ন্যাচারাল সিস্টেমে প্রিভেল করে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের হাইড্রোলিসিস রিয়াকশনগুলোকে। আমরা সেখানে বলছিলাম যে মোস্ট অফ দি হাইড্রোলাইটিক রিয়াকশনের ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে জিঙ্ক। এখন জিঙ্ক হওয়ার কারণ কি? এখন আমরা জানি যে ফর এ মেটাল আয়ন টু বি ইনভলভড ইন অ্যাসিড বেস ক্যাটালিসিস দ্যাট মাস্ট হ্যাভ হাই লুইস অ্যাসিডিটি or hydrolysis reaction that must be very highly Lewis acid. So for being a good hydrolytic enzyme, the Lewis acidity of metal ion must be high. এর কারণ কি? এর কারণ খুব সিম্পল, সেটা হচ্ছে আমরা জানি যে হাইড্রোলাইটিক রিয়াকশনের ক্ষেত্রে প্রথমে সেন্ট্রাল মেটাল আয়নকে ওয়াটার কোঅর্ডিনেট করে। অবভিয়াসলি যেটাকে হাইড্রোলিসিস করতে চাইছি সেই প্রোডাক্ট, সেই সাবস্ট্রেটটা, সেটা কোঅর্ডিনেট করে মেটাল আয়নকে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার কোঅর্ডিনেট করে এবং আলটিমেটলি দিয়ে হাইড্রোলিসিস প্রসেসটা ঘটে। সো এটার জন্য তাহলে যেটা দরকার যে লুইস অ্যাসিডিটি যদি সেন্ট্রাল মেটাল বেশি হয় যেখানে কোঅর্ডিনেট করবে, তাহলে ওয়াটারের কোঅর্ডিনেশন বিকাম ইজিয়ার এবং তার ফলত ওয়াটারকে ওয়াটার হাইড্রোলিসিস প্রসেসটা ইজিয়ার হয়, কারণ ওয়াটারকে পোলারাইজ করাটা মেটাল আয়নের পক্ষে ইজিয়ার হয়। সো আমরা দেখতে পাই যে একটা গুড হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল আয়নের লুইস অ্যাসিডিটিটা হাই হতে হবে। এখন আমরা যদি লুইস অ্যাসিডিটি অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে দেখব যে আমরা যদি পিকে ভ্যালু কনসিডার করি, পিকে এইচ অফ মেটাল, আমরা যেগুলো কনসিডার করছি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। এবং এই ক্ষেত্রে রিয়াকশনটা হচ্ছে MH2O6 2+ H2O5 plus H+। সো এখানে তার মানে কে ভ্যালু যত হাই হবে মানে হাইড্রোলিসিস তত বেটার হবে, অবভিয়াসলি পিকে ভ্যালু তত কম হবে। সো যে মেটাল আয়নের পিকে ভ্যালু যত কম, তার ক্ষেত্রে হাইড্রোলাইটিক এনজাইমে সেটাকে ইউজ করাটা তত বেশি বেনিফিশিয়াল। সো আমরা যদি ভ্যালুগুলো এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এদের মধ্যে পিকে ভ্যালু অনুযায়ী জিঙ্ক এবং কপার এদের দুজনের পিকে ভ্যালু সবচেয়ে কম। তার মানে নেচারকে চুজ করতে হলে এই কপার এবং জিঙ্কের মধ্যে কাউকে একটা হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষেত্রে চুজ করা উচিত। কিন্তু আমরা দেখতে পাই যে নেচার এক্সক্লুড কপার 2+। সো আমরা দেখতে পাচ্ছি নেচার এক্সক্লুড copper 2+ because copper 2 also involved in redox reaction. ফলত which makes the hydrolysis reaction more complicated.
তার কারণ যখনই কোনো একটা হাইড্রোলাইটিক এনজাইমের সেন্ট্রাল মেটার হিসেবে কপারকে নেচার চুজ করবে, তখন সেখানে প্যারালালি ঘটে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো নেচার ট্রাই টু এক্সক্লুড দ্যাট পসিবিলিটি। সো তার ফলে হাইড্রোলাইটিক রিয়াকশনের ক্ষেত্রে কপার কিন্তু ইউজ হচ্ছে না। সো জিঙ্ক টু chosen for hydrolytic enzyme. শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্কের ক্ষেত্রে তার অক্টাহেড্রাল সাইট প্রেফারেন্স এনার্জি ইজ 0। এখন এই 0 হওয়ার সুবিধে কি না, আমরা জানি ডিউরিং hydrolysis coordination number of the metal ion changes from 4 to 5 to 6. It may be due to the coordination of the water molecule, or it may be due to the coordination of the molecule which is undergo hydrolysis. এখন তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেশন নাম্বার চেঞ্জ করতে পারে। এখন কোঅর্ডিনেশন নাম্বার যদি চেঞ্জ করে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অবভিয়াসলি তার সেই কমপ্লেক্স ইন্টারমিডিয়েটটার একটা স্টেবিলিটির প্রশ্ন থাকবে। এখন যেহেতু জিঙ্ক সেটা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আইসোট্রপিক। সো তার ফলে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ আইসোট্রপিক। সো তার ফলে যে কোনো কনফিগারেশনই, সেটা 4 কোঅর্ডিনেট হোক, 5 কোঅর্ডিনেট হোক বা 6 কোঅর্ডিনেট হোক, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তার সিএফএসি 0। তার ফলে জিঙ্কের কিন্তু কোনো পার্টিকুলার কনফরমেশনের প্রতি কোনো প্রেফারেন্স নেই, এবং তার ফলে ইট ক্যান ইজিলি চেঞ্জ ইটস কোঅর্ডিনেশন নাম্বার, অর ইট ক্যান ইজিলি ফর্ম দ্য ইন্টারমিডিয়েট কমপ্লেক্সেস, এবং এটা কোনো কনফিগারেশনাল রেস্ট্রিকশন ইম্পোজ করে না in forming the complex intermediate. So তার ফলে আমরা দেখতে পাই যে জিঙ্ক ইজ মোস্ট সুটেবল অ্যাজ হাইড্রোলাইটিক এনজাইম, এবং সেই কারণে নেচার কিন্তু জিঙ্ককেই চুজ করেছে অ্যাজ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন ফর দ্য হাইড্রোলাইটিক এনজাইম। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এই ধরনের হাইড্রোলাইটিক প্রসেসগুলোর ক্ষেত্রে জিঙ্ক টেট্রাহেড্রাল থেকে স্কোয়ার পিরামিডাল বা অক্টাহেড্রাল কমপ্লেক্সে কনভার্ট হয় ডিউরিং দ্য কোর্স অফ দ্য হাইড্রোলিসিস, এবং সেক্ষেত্রে জিঙ্কের কোনো পার্টিকুলার কনফরমেশনের প্রতি প্রেফারেন্স না থাকার কারণে তার ফলে দেখতে পাওয়া যায় যে রিয়াকশনটা খুব ইজিলি বা স্পন্টিনিয়াসলি প্রসিড করে। সো 4 নম্বর হচ্ছে দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইভলিউশনারি improvement of efficiency and specificity. এখন এর আগের রুলটায় আমরা দেখেছি যে এফিসিয়েন্সি অফ দ্য এনজাইম, দ্য প্রিভিয়াস রুল tells us about the efficiency of the enzyme, but not how much is the rate of the reaction. যেমন আমরা যদি কার্বনিক অ্যানহাইড্রেস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের হাইড্রোলিসিস ফর্মিং বাইকার্বনেট। সো কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে বাইকার্বনেট ফর্ম করে। সো আমরা দেখতে পাই যে ইউজিং কার্বনিক অ্যানহাইড্রেস দ্য রিয়াকশন রেট ইজ 10 to the power 17 সেকেন্ড ইনভার্স, whereas মডেল কমপ্লেক্সের ক্ষেত্রে সেটা কিন্তু only 100 সেকেন্ড ইনভার্স। সো হাইড্রোলিসিস অফ
carbon dioxide by carbonic anhydrous. Rate is 10 to the power 17 second inverse, but by model complex it is only 100 second inverse. So how efficient the reaction is with the natural metalloenzyme. সো এখান থেকে আমরা যেটা এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা একটা ধারণা পাই। শুধু তাই না, এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে ধরা যাক আমরা একটা হিমোগ্লোবিন ময়টির কথা কনসিডার করছি। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা যদি খুব গ্রসলি পিকচারটা আঁকি তাহলে সেক্ষেত্রে একটা পরফাইরিন রিংয়ের মাঝখানে একটা আয়রন কোঅর্ডিনেট করে রয়েছে। আমরা যদি খুব ক্রসলি পিকচারটা আঁকার চেষ্টা করি হিমোগ্লোবিনের ক্ষেত্রে বা মায়োগ্লোবিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে রয়েছে একটা আয়রন কোঅর্ডিনেট করে রয়েছে। ফিফথ কোঅর্ডিনেশন সাইটেও রয়েছে হচ্ছে একটা হিস্টিডিন নাইট্রোজেন কোঅর্ডিনেট করে রয়েছে। আর সিক্স কোঅর্ডিনেশন সাইটটা হচ্ছে ভ্যাকেন্ট, যেখানে এসে অক্সিজেন কোঅর্ডিনেট করছে, আবার ডিঅক্সিজেনেটেড স্টেটে সেটা আবার ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা যদি ভাবি তাহলে আয়রনের 6টা কোঅর্ডিনেশন সাইটের মধ্যে 5টা সাইট বা 5টা বন্ড, 5টা নাইট্রোজেনের সঙ্গে বন্ড, সেটা হচ্ছে ল্যাবাইল, হোয়ারাস যে সাইটে অক্সিজেন কোঅর্ডিনেট করছে সেটাকে 5টা নাইট্রোজেনের সঙ্গে আয়রনের বন্ড দ্যাট ইজ ইনার্ট, সেটা কিন্তু ডিসোসিয়েট করে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, হোয়ারাস যে সাইটে অক্সিজেন কোঅর্ডিনেট করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটিভলি ল্যাবাইল, সেখানে কিন্তু অক্সিজেন কোঅর্ডিনেট করছে আবার ডিসোসিয়েটও করে যাচ্ছে। তার মানে ওয়ান মেটাল আয়ন ফর্মিং 6 বন্ড among which 1 bond is labile while the other 5 are inert। আমরা যদি ধরে নিই যে 4টে বন্ড যেগুলো পরফাইরিনের সঙ্গে কোঅর্ডিনেট করে আছে সেটা স্ট্রাকচারাল রিজিডিটির কারণে সেটা সেখান থেকে ডিসোসিয়েট করতে পারছে না, কিন্তু হিস্টিডিন নাইট্রোজেন সেটার অবস্থা কিন্তু ওই অক্সিজেনের অনেকটা মতোই। সো ফিফথ কোঅর্ডিনেশন সাইটে সেটা কোঅর্ডিনেট করে আছে, সেটাও কিন্তু ডিসোসিয়েট করছে না। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু মেটাল প্রোটিনটা অনেক বেশি স্পেসিফিক, যে সেখানে একটাই মাত্র বন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যাবাইল, বাকি বন্ডগুলো কিন্তু একদম কমপ্লিটলি তাদের বিহেভিয়ার ওইটার চেয়ে আলাদা। সো এবং এটা সম্ভব হচ্ছে কেবলমাত্র প্রোটিন পার্ট অফ দ্য মলিকুলের জন্য। সো এই ধরনের এই ডুয়াল নেচার, যেটা একটা 5টা বন্ড ইনার্ট একটা বন্ড ল্যাবাইল, সেটা প্রোটিন পার্ট ইম্পার্ট করছে আমাদের মলিকুলের মধ্যে। সো এই ধরনের এফিসিয়েন্সি এবং স্পেসিফিসিটি এটা কিন্তু আমাদের ন্যাচারাল মলিকুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এবং নেচার সেই মেটাল কি চুজ করে যে ক্ষেত্রে এই ধরনের স্পেসিফিসিটি এবং এফিসিয়েন্সি অ্যাচিভ করা সম্ভব। সো দিস আর দ্য 4 বেসিক রুল যার উপর বেস করে কোনো একটা মেটালো প্রোটিন বা মেটালো এনজাইমের ক্ষেত্রে কোন মেটাল আয়নটাকে নেচার চুজ করবে সেটা ডিপেন্ড করে। সো আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মেটাল আয়নের ক্ষেত্রে বিভিন্ন মেটালো প্রোটিনের ক্ষেত্রে কিভাবে মেটালগুলো তার সেন্ট্রাল মেটাল আয়ন হিসেবে কারা অ্যাক্ট করবে সেটা কিভাবে নেচার চুজ করে। সো এর পরের দিন আমরা যেটা দেখব আরও স্পেসিফিক্যালি যে বিভিন্ন মেটালো প্রোটিনের ক্ষেত্রে সেখানে সেই মেটালগুলো কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে তারা কমপ্লিট টোটাল রিয়াকশন সিকোয়েন্সটাকে টোটাল প্রসেসটাকে কিভাবে কন্ট্রোল করছে সেই ব্যাপারগুলো। সো আজকের মতো এই পর্যন্তই। শুধুমাত্র রেফারেন্সগুলো একটুখানি আমি উল্লেখ করে দিই। এখানে আমি রেফারেন্সগুলো উল্লেখ করে দিয়েছি বা দেখতে পাচ্ছ। এর মধ্যে যেটা প্রিন্সিপাল অফ বায়োঅর্গানিক কেমিস্ট্রি বাই স্টিফেন লিপার্ড এবং জেরেমি বার্গ, এই বইটা খুব ভালো বই। ইভেন এটা এখন ইন্ডিয়ান এডিশনে পাওয়া অ্যাভেলেবল, ইন্ডিয়ান এডিশন অ্যাভেলেবল। সো এই বইটা তোমরা দেখতে পারো।
অ্যাজ ওয়েল এস ফ্রাউস দ্য সিলভার বইটাও খুব সুন্দর বই বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য। আর বায়ো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বাই ডেভিড ই ফেন্টন, এই বইটাও খুব চমৎকার বই, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের, খুব পাতলা বই কিন্তু খুব সুন্দরভাবে বেসিক কেমিস্ট্রি বায়ো ইনঅর্গানিকের খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে। এছাড়া আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল, আমাদের যে বইগুলো, দ্যাট ইজ বায়ো ইনঅর্গানিক এলিমেন্টস অফ বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই জি এন মুখার্জি, এ দাস, অর বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই অসীম কুমার দাস, এই বইগুলো তোমরা দেখতে পারো। সো যে কোনো একটা বই দেখলেই আমাদের কাজ হবে। সো দিস আর দ্য রেফারেন্স যেখান থেকে তোমরা এই বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি অংশটা পড়তে পারো। সো আজকের মতো এই পর্যন্তই, ক্লাস এখানে শেষ।